আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম রোজার কিছু প্রিপারেশন নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখছেন, আপনাদের সব্বাইকে বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলে স্বাগত জানাই। তো ১ম এই দেখতে পাচ্ছেন আমি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা গরুর মাংস আর ডাল নিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকে বানাবো শামী কাবাব। আমি যতটা পরিমাণে ডাল নিয়েছি তার চেয়ে বেশি পরিমাণে এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে ছোট, ছোট করে কেটে নিয়েছি আর এখানে কোনো হাড় বা চর্বি কোনো কিছুই নেই। একদম সলিড যে মাংস সেটাই নিয়ে নিয়েছি। এখানে প্রায় ১ কেজির কাছাকাছি গরুর মাংস ছিল আর ১ কাপেরও কম, হাফ কাপের মতো ডাল ছিল। কাবাবটা বানানোর জন্য এখানে কিছু মসলা নিয়ে নিয়েছি। কয়েকটা আস্ত কাঁচামরিচ, এলাচ, দারচিনি, লং, জয়ত্রী, জায়ফল, একটা কালো বড় এলাচ আর কয়েক টুকরা কাবাব চিনি দিয়েছি। এরপরে কিছু গুঁড়া মসলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর কাশ্মীরি লাল যে মরিচের গুঁড়া সেটা আর লবণ। সাথে দিয়ে দিয়েছি কয়েক টুকরা আস্ত গোলমরিচ। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা এখানে আমি প্রায় একটা পেঁয়াজ একটু বড়, বড় করেই কুচি করে নিয়েছি। সঙ্গে দিয়ে দিব প্রায় ৩ টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। সব মসলা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পানি। আর পানিটা কিন্তু এই যে মাংস যে ডাল যে পরিমাণটা নিয়েছি সেটা সমান, সমান পরিমাণে নিচ্ছি। এর চেয়ে বেশি দিব না। না হলে আমার এই মিশ্রণ যেটা বানাচ্ছি সেটা পরবর্তীতে নরম হয়ে যাবে। আমি চাচ্ছি সবকিছু সেদ্ধ হয়ে যাবে কিন্তু সুন্দর মতো আ শক্ত, শক্ত হয়ে থাকবে। পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর মাঝে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে শাহি জিরা। তো এখন সবকিছু প্রেশার কুকারে দিয়ে সিটি ওঠার অপেক্ষায় বসে আছি। সেদ্ধ হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন সবকিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু গা মাখা, মাখা হয়ে আছে। কোনো পানি নেই। তো এটা ঠান্ডা হয়ে গেলে পরবর্তীতে আমি ব্লেন্ডারে এটাকে পিষে নিব। আ এখন দেখুন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এই যে কাবাবের মিশ্রণটা এখন যে পিষে নিব এখানে কোনো প্রকারেরই পানি ব্যবহার করব না। পানি ছাড়াই এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এতে দিয়ে দিব ২ টা ডিম শুধুমাত্র এটা বাইন্ডিং হওয়ার জন্য। এখন ডিমগুলোকে সুন্দর করে ডালের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় ডালটা এখনো হার্ড আছে বা সফট হচ্ছে না, সেক্ষেত্রে আরেকটা ডিম ব্যবহার করতে পারেন। এখানে আমি যে ২ টা নিয়েছি আমার এই মিশ্রণের জন্য একদম পারফেক্ট ছিল। তো এখন আমার ডালটা সুন্দর মেশানোর পরে এখন ছোট, ছোট বল করে নিয়ে কাবাবের শেপটা দিয়ে দিব। আমি যে কাবাবের মিশ্রণটা বানিয়ে নিয়েছি সেটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং কাবাবগুলোর গায়ে কোনো ফাটল থাকছে না। চেষ্টা করবেন এভাবেই বানানোর জন্য। কাবাবের গায়ে যদি ফাটল থাকে ভাজার সময় দেখা যাবে কাবাবটা খুলে আসছে বা দেখতে ভালো লাগছে না। আর যদি এখানে ফ্রেশ পুদিনা পাতা ব্যবহার করতে পারেন তাহলে তো ফ্লেভারটা আরো ভালো আসবে। আমি পরবর্তীতে আমার গাছ থেকে কিছু পুদিনা পাতা এনে এড করেছিলাম। এই যে শামী কাবাবটা এটা পোলাওয়ের সঙ্গে বলেন বা ভাতের সঙ্গে বা আপনি যদি এমনিও স্ন্যাক হিসেবে খেতে চান তার জন্য কিন্তু পারফেক্ট একটা আইটেম। আপনারা চাইলে এই রমজানে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। আমি তো এটা একদম পুরা রমজান মাসের জন্য ফ্রোজেন করে রেখে দিচ্ছি কারণ এটা আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। দেখুন কত অল্প সময়ের মধ্যে ঝটপট করে কাবাব হয়ে গেল। এটা এখন ডিপ ফ্রিজে রেখে দিব। এখন বানাতে যাচ্ছি মোমো। মোমো আমাদের ছোট বড় সবারই কিন্তু কম বেশি পছন্দের একটি খাবার। তো এখানে আমি মোমো বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছুটা গাজর কুচি, কিছুটা পাতাকপি কুচি আর মুরগির মাংসের কিমা। একটু লবণও দিয়ে দিয়েছি আর সাথে দিচ্ছি স্প্রিং অনিয়ন, ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি। কোন মসলাটা কতটুক পরিমাণে দিচ্ছি সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো এখন দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। অলিভ অয়েলের বদলে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস আর লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। সাথে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ, গোলমরিচের গুঁড়া। এখানে চাইলে আপনারা ১ চা চামচ বা ১ টেবিল চামচ মতো কেচাপও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কেচাপটা দিচ্ছি না। তো এখানে আমি প্রায়
1 টেবিল চামচের একটু বেশিই হবে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অনিয়ন পাউডার। আপনাদের কাছে না থাকলে না দিতে পারেন। এখানে একটা স্লাইস লেবু ব্যবহার করতে পারেন। আমি এখানে লেবু ব্যবহার আজকে করছি না, তবে করলে ভালোই লাগে। তো এখন সবকিছু একসঙ্গে মেখে নিব। এই যে মোমোর মিশ্রণটা বানাইলাম, এটা সবসময় আমি চেষ্টা করি একটু সবজি অ্যাড করতে। একটা হেলদি একটা স্ন্যাক বাচ্চাদের দেওয়ার জন্য। তো এটাকে এখন আমি ফ্রোজেন হতে দিয়ে দিব। যখন এইটা আমার খেতে ইচ্ছা করবে, দেখা যাবে আমি মোমোর যে শিটগুলো সেগুলো বানিয়ে এই মিশ্রণটা দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যাবে। তো এটা আগে থেকে রেডি করা থাকলে মোমো খাওয়াটা আরো সহজ হয়ে যায়। এখন বানাবো বিফ শিক কাবাব। তো বিফ শিক কাবাবের জন্য প্রায় ১ কেজির বেশি এখানে আমি হাড় চর্বি ছাড়া গরুর মাংস নিয়েছি এবং ওই মাংসগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে এখানে প্রায় ১ টেবিল চামচের মতো পেঁপে বাটা আমি দিয়ে দিয়েছি। তো এখন এই বিফ শিক কাবাবের জন্য আমি বাকি মশলাগুলো যা যা লাগবে এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি প্রায় ২ টেবিল চামচের মতো টক দই নিয়ে নিয়েছি। মশলাগুলো দেখেই বুঝতে পারছেন যে কোনটা আমি কতটুকু পরিমাণে নিয়ে নিয়েছি। আসলে রান্না করতে করতে একটা আন্দাজ এসে যায় যে এই পরিমাণটা হলেই এই রান্নাটার জন্য যথেষ্ট। তো সেইভাবে করেই আমি আজকে মশলাগুলো নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, সাথে দিয়েছি জয়ত্রী আর জায়ফল। এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব পানি ছাড়া। এই যে কাবাবটা রেডি করছি, চেষ্টা করবেন এই কাবাবে পানিটা যেন বেশি না থাকে। যখন মাংসটা পরিষ্কার করে ধুয়ে নেবেন, অবশ্যই চেষ্টা করবেন মাংস থেকে পানিটা ভালো করে ঝরিয়ে নেওয়ার। তো এখন যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম ব্লেন্ডারে, সেই মশলাটা দিয়ে দিলাম। এখন আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করছি, যেমন ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, সঙ্গে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি লবণ। এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্সটা দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। কেচাপও ব্যবহার করতে পারেন, আমি এখানে আজকে কেচাপ ব্যবহার করছি না। সাথে প্রায় ২ টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। মশলাগুলোর সাথে মাংসটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর মাংসটা দেখেই বুঝতে পারছেন যে মশলায় একদম সুন্দর মাখো মাখো অবস্থা আর কি। তো এখন এইটা মাখানো হয়ে গেলে আমি প্রায় আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিব। আধা ঘন্টা পরে এখন কিছু কাঠি নিয়ে নিয়েছি, এতে মাংসগুলো গেঁথে নিব। ঠিক যেমন শিক কাবাবটা বানানো হয়, শিকের সঙ্গে যেভাবে মাংসটা গাঁথা হয় এরকম আমি কাঠির সঙ্গেও মাংসটা গেঁথে নিব। মাংসগুলো যে কতটা পাতলা করে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন। তো এগুলো এখন কাঠির সঙ্গে এপিট ওপিট করে জড়িয়ে নিচ্ছি, যাতে ভাজার সময় ২ পাশটাই সমানভাবে রান্না হয় বা ভাজাটা সুন্দর মতো হয়। আর মাংসগুলো কিন্তু এরকমই শিক কাবাবের জন্য পাতলা পাতলা করে কেটে নিতে হয়। সবগুলো মাংসই কাঠিতে গাঁথা হয়ে গেছে। এখন এগুলোকে একটা ট্রে বা প্লেটের মধ্যে ছাড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। এখানে শিক কাবাব তো সব বানানো হয়ে গেল। এটা তো এখন ডিপ ফ্রিজে চলে যাবে। এখন চলুন আপনাদেরকে বানিয়ে দেখাই কিমা পরোটা কতটা সহজভাবে বানানো যায়। কিমা পরোটা বানানোর জন্য কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি বেশি তেল ব্যবহার করছি না। আর কেন করছি না সেটাও আপনাদেরকে পরবর্তীতে বলছি। তো তাতে আমি দিয়ে দিয়েছি কিছুটা এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দিলাম পেঁয়াজ। দিয়ে এটা হালকা একটু ভেজে নিব, খুব বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি প্রায় ১ টেবিল চামচের একটু বেশিই হবে আদা রসুনের পেস্ট, দিয়ে এটাও হালকা একটু ভেজে নিব। পেঁয়াজ, আদা রসুনের পেস্ট ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে আরেকটু আমি কষিয়ে নিব, যাতে পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো সেটা হওয়ার পরেই দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিয়েছিলাম লবণ আর কাশ্মীরি যে লাল মরিচের গুঁড়া সেটা দিয়ে এটাও আবার একটু সুন্দর মতো ভাজা ভাজা করে নিব।
আমি এখানে তেল একদমই কম ব্যবহার করেছি, যার কারণে মসলার যে কালার সেটা ওইভাবে আসেনি। তো এখানে আমি আরেকটু পানি দিয়ে মসলাটাকে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়াটা দিতেও পারেন, না চাইলে না দিতে পারেন। তো মসলাটাকে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কিমা। কিমাটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন এটাকে মসলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। পানিটা যে বের হবে কিমা থেকে, সেই পানিতেই মোটামুটি এই রান্নাটা হয়ে যাবে। এই যে দেখুন, কিমা থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে এবং কিমাটাও প্রায় অনেকটাই রান্না হয়ে গেছে। আর কিমা তো রান্না হতে বেশি সময় লাগে না। তো পানি যখন শুকিয়ে কিমাটা রান্না হয়ে যাবে, সে পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মসলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি আর স্প্রিং অনিয়ন। এই সব কিছুকে একত্রে আবার কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ না কিমার সঙ্গে সুন্দর মিশে যাচ্ছে। এই যে দেখুন, রান্নাটা সুন্দর মতো হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হতে দিব। কিমা পরোটা বানানোর জন্য যে ডোটা আমি রেডি করে নিয়েছি, এটা কিন্তু প্রায় আমি ২ থেকে ৩ ঘন্টা আটাটা মাখিয়ে নিয়েছিলাম। যার ফলে কি হয়, আটাটা অনেক সফট হয় এবং আপনি যখন বেলতে যাবেন তখন আর ছিঁড়ে যাবে না। এত স্মুথলি রুটিটা হবে যে আপনি দেখেই অবাক হয়ে যাবেন। তো এই যে ডোটা আমি বানিয়েছি, এটা পরোটার যে খামিরটা বানায় ঠিক সেরকমটাই করে বানিয়ে নিয়েছি। তো এখন একটা, একটা করে বল নিয়ে তাতে আমি আ যে কিমাটা বানিয়েছি, সেই কিমার পুরটা দিয়ে দিচ্ছি। এই কিমার পুরটা যখন রেডি করছিলাম তখন কিন্তু আমি তেল একদমই কম দিয়েছিলাম। আর তেল কম দেওয়ার একটাই কারণ, এই যে পুরটা এখন রুটির মধ্যে দিচ্ছি, তো তেল যদি বেশি হতো তখন কি হয়? এই তেলটা রুটি থেকে বের হয়ে আসে এবং এই যে মুখটা আমি সিল করে দিলাম, ওই জায়গাটাতে আর লাগতে চায় না। যার কারণে এখানে আমি তেলটা একদমই কম দিয়েছি। আমি কিন্তু এখানে আটার ডো যে পরিমাণ নিয়েছি তার থেকে বেশি পরিমাণে পুর দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে কতটা পরিমাণের একেকটা রুটির মধ্যে পুর দিয়ে দিচ্ছি। তো আটাটা যত ভালো মাখানো হবে আপনি তত পরিমাণের পুর এই রুটির মধ্যে দিতে পারবেন। পুর ভরা হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে দিব, এই ৪-৫ মিনিটের মতো। আসলে এই পরোটাটা এত সময় নিয়ে বানানোর একটাই কারণ, কারণ এটা ফ্রোজেন করা হবে। আর ফ্রোজেন পরোটা একটু সময় দিয়ে বানালে কি হয় যে আপনি যখন এটা ফ্রিজ থেকে বের করে ভেজে খাবেন তখন বুঝতে পারবেন। দেখে মানে যখন খেতে যাবেন মনে হবে যেন এইমাত্র আপনি পরোটাটা বানিয়ে খাচ্ছেন, এরকমটা মনে হবে। তো এখন আমি একটা রুটি বেলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, কত সহজেই রুটিগুলো হয়ে যাচ্ছে এবং ছিঁড়েও যাচ্ছে না। আর দেখেই উপর থেকে বুঝতে পারছেন যে রুটির প্রত্যেকটা কোণায়ই আপনার এই যে পুরটা দিয়েছি কিমা, সেটা পৌঁছেছে। আর দেখে এই যে দেখুন, রুটিগুলা কি সুন্দর মতো বেলা হয়ে যাচ্ছে। এভাবে করেই আমি প্রত্যেকটা বানিয়ে একটা ট্রেতে ছাড়িয়ে দিব। একটা রুটির সাথে যাতে একটা রুটি না লাগে সেভাবে করে দিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। এখন বানাতে চলে আসলাম সমোচা। আর সমোচাটা আমার পরিবারের অত্যন্ত প্রিয় একটি খাবার। তো সমোচা বানানোর জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে তাতে এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিলাম। আর এখানেও আমি তেলের পরিমাণটা অনেক কম দিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজের কুচি আমি যে পরিমাণটা বানাচ্ছি তার জন্য পেঁয়াজ কুচি এখানে অনেকটাই কম দিয়েছি, কারণ পরবর্তীতে এখানে আমি স্প্রিং অনিয়ন ব্যবহার করব, সেজন্য। তো মাংসের যে কিমাটা রেডি করে নিয়েছিলাম সেই কিমাটা দিয়ে এখানে প্রায় ২ টেবিল চামচের থেকে একটু বেশি হবে আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। মাংসটা অর্ধেকটা পরিমাণে যখন রান্না হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি পাতাকপি আর গাজর কুচি। এখানে আমি প্রায় ১ ডিশ পরিমাণের পাতাকপি আর গাজর কুচি নিয়েছি। কারণ আমার বাসায় সমোচা বানাতে গেলে একটু বেশি করেই বানাতে হয়। কারণ আমাদের সবারই পছন্দের একটি খাবার। তো এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, লবণ আর গোলমরিচের গুঁড়া। তো আপনারা আপনাদের পছন্দ মতো মসলা এখানে ব্যবহার করতে পারেন। যদি আপনাদের কাছে স্বাদে ম্যাজিক থাকে এখানে ব্যবহার করতে পারেন। কারণ স্বাদে ম্যাজিকের টেস্ট আরেকটু বেশিই আসে। আমি একদম ঘরোয়া যে মসলাগুলো আছে সেগুলো দিয়েই রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য সবজির পানিটা ছাড়ার জন্য। তো সবজির পানিটা ছেড়ে গেলে আমি আরেকটু ভালো করে নেড়েচেড়ে সব মসলা ভালো করে মিশিয়ে নিব। আমি যখন সমোচার পুরটা রেডি করি তখন হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া দুটোর একটাও ব্যবহার করি না।
এতে করে আমার কাছে মনে হয় কালারটা একটু অন্যরকম লাগে। এটা আমার পছন্দ। তো সবজি থেকে অনেকটাই পানি বের হয়ে আবার সবজির সেই পানিটা শুকিয়ে নিয়ে এখন এতে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে স্প্রিং অনিয়ন, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। তো আমি যেহেতু লাল গুঁড়া মরিচটা ব্যবহার করছি না, যার কারণে এখানে আমি একটু কাঁচামরিচ দিচ্ছি। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করাটাই ভালো। আপনাদের কাছে যদি স্প্রিং অনিয়ন না থাকে তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি গরম মসলার গুঁড়া। আর রান্নাটা কিন্তু এখন প্রায় শেষ হয়ে গেছে। এই পর্যাতে আমি একটু দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এটা আমার ভালো লাগা থেকে আমি দিচ্ছি। সমোচার পুরটা যখন ঠান্ডা হয়ে যাবে সেই পর্যাতে আমি দিয়ে দিয়েছি কিছু সমোসার শিট ভেজে সেগুলো গুঁড়া করে। আমাদের বাংলাদেশের সমোচাগুলোতে কিন্তু এরকম দিয়ে দেয়। খেতে ভালো লাগে। আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তবে আমার কাছে এই ক্রিসপি পার্টগুলো যখন এই পুরটার সঙ্গে মিশিয়ে দিই আমার কাছে ভালো লাগে। তো পুরটা রেডি হয়ে গেছে। এখন সমোসার শিটে দিয়ে দিচ্ছি। তো আমি বাজার থেকে কিছু সমোসার শিট কিনে এনেছিলাম। সেগুলো মাঝখান দিয়ে কেটে ২ ভাগে ভাগ করে নিয়েছি। এই যে সমোসার শিটগুলো এগুলো যখন প্যাকেট থেকে কেটে বের করা হয় খুব দ্রুতই এগুলো ড্রাই হয়ে যায়। যার কারণে আমি কি করি, এটা যখন বানাই এরকম প্যাকেটের মধ্যেই ঢেকে রেখে বানানোর চেষ্টা করি। এতে করে এই শিটগুলো খুব দ্রুত ড্রাই হয়ে যায় না এবং সমোচাগুলো পরবর্তীতে আর ফেটে যায় না। তো এখন একটা গ্লু বানিয়ে নিয়েছি, আটা একটু পানিতে গুলিয়ে নিয়ে। আর এখানে ২ টো করে সমোসার শিট আমি নিয়ে নিয়েছি। একটা করে নিলে পাতলা বেশি হয়ে যায়। তো ২ টো করে শিট নিলে ভালো হয়। যার কারণে এখানে আমি ২ টা করেই শিট নিয়ে নিয়েছি। সমোসার শিটটা দেখেই বুঝতে পারছেন যে এক পাশটা তুলে আমি একটু কোণের মতো করে ভাঁজ করে নিয়েছি। তো এখন যে আটার যে আমি একটু ব্যাটার বানিয়ে নিয়েছিলাম সেটা একটু লাগিয়ে দিলাম। কারণ এটা তো আঠার কাজ করবে। এখন দেখুন একটা কোণের মতো হয়ে গেল। এখন এই পর্যায়ে যেয়ে আমি পুরটা দিয়ে দিব। আমি যখন সমোচা বা সিঙ্গারা এই টাইপের জিনিস বানাই, সেক্ষেত্রে এই যে পুরটা রেডি করছি, সেখানে কিন্তু আমি তেলের পরিমাণটা অনেক কম দিই। তার একটাই কারণ, যখন এই যে পুরটা ভরা হচ্ছে এবং জয়েন্ট দেওয়া হচ্ছে, ওই জায়গাগুলো দিয়ে তেল বের হয়ে এসে যাতে জয়েন্টগুলো খুলে না যায়, সেজন্য আমি এই খাবারগুলোতে তেল কম দিয়ে রান্না করার চেষ্টা করি। তো এখন আরেকটা ভাঁজ দিয়ে দিলাম। আর এই যে দেখুন সমোচার মতো সুন্দর একটা শেপ হয়ে গেল। আর দেখতেও কত সুন্দর লাগছে, তাই না? ভাঁজটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখেই বুঝতে পারছেন। এইভাবে করেই প্রত্যেকটা বানিয়ে নিব এবং একটা ট্রেতে ছাড়িয়ে রাখবো, যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। এভাবে করে ডিপ ফ্রিজে রেখে দিব। রোজার আগে যদি এরকম করে খাবারগুলো ফ্রোজেন করা যায় তাহলে তো কোনো কথাই নেই। কারণ রোজার মাস তো একটা ইবাদতের মাস। আর এই মাস তো সবসময় পাওয়া যায় না। তো এই মাসটা যতটুক সম্ভব হয় ইবাদতের মধ্যে দিয়েই কাটানো উচিত। তো সেক্ষেত্রে এরকম কিছুটা খাবার বানিয়ে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে অনেকটাই সময় বাঁচে। এবং ইফতারির সময় দেখা যায় যে এই ইফতারি বানাতে অনেকটা সময় পার হয়ে যায়। সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই সময় আপনার বেঁচে যাবে। বাংলাদেশে তো এখন গ্যাসের সমস্যা, চুলা জ্বালানোই অনেক কষ্টকর ব্যাপার। তো সেক্ষেত্রে রোজার আগেই যদি এরকম কিছু খাবার ফ্রোজেন করা যায় তাহলে তো কোনো কথাই নেই। ইফতারের আগ মুহূর্তে ইলেকট্রিক ইন্ডাকশন বা এয়ার ফ্রায়ারে এই রান্নাগুলো সহজেই রান্না করে নিয়ে আপনার ইফতারের টেবিলটা সুন্দর করে সাজিয়ে দিতে পারবেন। যে খাবারগুলো আমি ফ্রোজেন করেছিলাম সেগুলো এখন বের করে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন এগুলো এখন জমে আছে, বরফ হয়ে আছে। তো এই অবস্থাতেই এগুলো জিপলক ব্যাগে ভরে আমি আবার এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। এই যে কিমা পরোটা এগুলো রেডি হয়ে গেছে। তো এগুলো আমি এখন এইভাবেই রাখবো। চাইলে আপনারা এই যে পরোটাগুলো এগুলোর মাঝে একটা করে র‍্যাপার দিয়ে তারপরে রাখতে পারেন। যেমনটা আমি রেখেছি। এগুলো আমি এভাবেই রেখেছি। কারণ এগুলো এখন তো বরফ হয়ে আছে, একটার সঙ্গে একটা লাগবে না। তারপরেও কিছু ক্ষেত্রে আমি রেখে দিই। যখন ফ্রিজ অফ করে রাখা হয় বা কোনো কারণে তখন দেখা যায় যে একটা পরোটার সাথে একটা পরোটা লেগে যায়। তো আমি কি করি, এই যে এরকম ৪ কোনা যে কাগজের মতো দেখতে পাচ্ছেন, এগুলো আমি পরোটার ভাঁজে দিয়ে দিই। এতে করে পরোটা একটার সঙ্গে একটা লাগে না।
তো আপনাদের কাছে যদি ওই চারকোনাগুলো না থাকে তো আরেকটা ওয়েতেও রাখতে পারেন। এই যে দেখুন আমি বড়, বড় এরকম কাগজগুলো কেটে নিয়ে আ একেকটা ভাঁজে করে আ আমি পরোটা রেখে দিচ্ছি। এতে করেও কিন্তু একটার সঙ্গে একটা লাগবে না। আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর রমজানের মাস সবাই বেশি, বেশি করে ইবাদত করুন। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আজ তবে আসি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।